শিওর। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা ভূমি ব্যবস্থাপনা কোর্সটা আমার এখানে মোটামুটি 12, 13, 14টা টপিক নিয়ে সাজিয়েছি। এখানে আমরা কিছু সম্পত্তি সংক্রান্ত কিছু আইনের একেবারে বেসিক কিছু আইন সম্পর্কে জানবো, আইনের কিছু অধিকার সম্পর্কে। হ্যাঁ, সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি কি কি আছে, কয়ভাবে আপনি সম্পত্তিগুলো ট্রান্সফার করতে পারেন, এখানে কি কি দলিল আমরা করতে পারি, হ্যাঁ সেগুলো দেখবো। একটা নমুনা সাফ কবলা দলিল আমরা এখানে স্ক্রিনে দেখাবো, প্লাস আপনার তো পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেটা বাসায় দেখতে পারবেন। এটা নামজারি করতে গেলে কি কি কাগজপত্র লাগে, কিভাবে করা যায়, কতদিন লাগবে, এটা নিয়ে কথা বলবো। রেজিস্ট্রেশন করতে গেলে কি কি বিষয় আপনি বিবেচনায় নিতে হবে, হ্যাঁ কোন কোন জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে জমির কাগজগুলো অরিজিনাল আছে বা কিভাবে, এটা একটু দেখার চেষ্টা করব। জমির কি কি কাগজপত্র আছে সেটা দেখবো। কিভাবে কাগজপত্র আহ যাচাই করবেন তা নিয়ে কথা বলবো। বিভিন্ন প্রকারের পর্চা আছে, পর্চাগুলো দেখবো। একটা রেজিস্ট্রেশন খরচটা সম্বন্ধে আইডিয়া নিব, শুধু রেজিস্ট্রেশনের যে খরচটা। ভূমি উন্নয়ন কর হার, যেটাকে আমরা এখন খাজনা বলে থাকি, খাজনার রেটটা কত এটা জানবো। অগ্রক্রয় ও ভূমি সংস্কার অধ্যাদেশ, তো এটা এই জিনিসটা কি, এটা অনেকের কাছে নতুন লাগতে পারে, এটা আমরা জাস্ট একটু সংক্ষেপে একটু জানবো। প্লাস জমির কিছু পরিভাষা থাকে, এগুলা নিয়ে আমরা কথা বলবো। আর আরো জানতে চাইলে আপনি কি কি পড়াশোনা করতে পারেন, কি কি ডাউনলোড করতে পারেন, সেগুলো একটা আইডিয়া আমরা দিব। তো আহ, আমরা শুরু করছি। প্রথম হচ্ছে সম্পত্তি সংক্রান্ত আইনে আমরা 4টা আইন দেখব। একটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন 1882, এটা একটা বেসিক আইন। তারপর রেজিস্ট্রেশন আইন 1908, এটা আবার রিসেন্টলি সংশোধন হয়েছে 2004 সালে, 5 থেকে কার্যকর হয়েছে। তারপর রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, এই আইনটা রিয়েল এস্টেট বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। আমরা যেহেতু শুধু জমি নিয়ে কথা বললে হবে না, এখন ঢাকা শহরে যারা আছে জমি জমার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আমরা ফ্ল্যাটও কেনা বেচা বা করি, এই জিনিসগুলা ফ্ল্যাট কেনা বেচা বা ডেভেলপারের সাথে যে আপনার কন্ট্রাক্ট গুলা হয়, সেখানে আপনার কি কি সমস্যা হতে পারে, এগুলো নিয়ে একটু দেখবো। সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনগুলো আসলে আমরা কখনো রিয়েল লাইফে ওইভাবে পড়ি না। যারা এলএলবি পড়েছেন তারা এই সম্পত্তি হস্তান্তর আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা পড়েছেন। তো আমরা একটু দেখি আসলে আইনগুলা কি। প্রথমে 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন, সেখানে একজন ব্যক্তি স্বেচ্ছায় কিভাবে স্থাবর সম্পত্তি আরেকজনের নিকট হস্তান্তর করতে পারে, এটা নিয়ে কথা আছে। তো স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে গেলে আসলে ব্যক্তিটা জীবিত হতে হবে। কিভাবে সম্পত্তিটা হস্তান্তর করতে পারে সেটা এই আইনে বলা আছে। এটা অনেক বেসিক আইন এবং অনেক পুরাতন একটা আইন, 1882 সালে। তো 1925 সালে একটা সংশোধনীর মাধ্যমে শুধু জীবিত ব্যক্তি বলতে, যদি জীবিত ব্যক্তি হয় তাহলে আসলে কোম্পানির নামে দেখা যায় কোনো কি কেনা বেচা করা যায় না। তো কোম্পানি জমির মালিক হইতে পারে না। এই প্রবলেমটা থেকে উত্তরণের জন্য 1925 সালে সংশোধনী এনে কোম্পানি বা এরকম ক্লাব অথবা বিভিন্ন সংগঠন, হ্যাঁ এদের নামেও, সমিতির নামে সম্পদ ক্রয় বিক্রয়ের সুযোগ রাখার জন্য এক সংশোধনী আনা হয়েছে। তারপর এখানে বিক্রয়, বন্ধক, দান, বিনিময়, ইজারা, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে একটু কথা বলবো, যে কারণে এখানে কোনটা বিক্রয় কোনটা বন্ধক এটা নিয়ে এখানে কথা বলছি না। বাট এই জিনিসগুলার ব্যাখ্যা বা আপনার সংজ্ঞা, সেগুলা সম্পত্তি হস্তান্তর আইনে বলা আছে। এখন সম্পত্তি বলতে কি, এই জিনিসটা আবার সম্পত্তি হস্তান্তর আইনে নাই। তো যাই হোক, সম্পত্তি বলতে আসলে স্থাবর সম্পত্তি, জমি জমা বা ফ্ল্যাট, এগুলাকে আমরা বুঝবো। তো সম্পত্তি হস্তান্তর আইন এটা হস্তান্তরযোগ্য মামলাযোগ্য দাবির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই সম্পত্তি হস্তান্তরের জন্য মামলা করা যাবে এরকম একটা দাবি। ধরেন আপনার বন্ধুর সাথে দেখা হলো, ছোট একটা জিনিস নিয়ে আপনার ঝগড়া হলো, তো ওইটা নিয়ে তো নিশ্চয়ই আপনি মামলা করবেন না, বা সেটা স্থাবর সম্পত্তিও না, সেই মামলা কিন্তু আবার সম্পত্তি হস্তান্তর আইনে হবে না, নিশ্চয়ই এটা জমি জমা বা ফ্ল্যাট সংক্রান্ত কোনো বিষয় হবে। এখন বায়নাপত্র বা বিক্রয় চুক্তি, এটা যখন বলবৎ থাকবে, তখন বায়নাপত্র গ্রহীতা কি করবে, ব্যতীত অন্য কারো নিকট হস্তান্তর করা যাবে না। মানে হচ্ছে এই জিনিসটা আমার আইনে বলা আছে যে বায়না করলে আমি বায়নার মেয়াদটা যখন শেষ না হবে সেই পর্যন্ত কি করবো, আমাকে ওয়েট করতে হবে। এবং বায়নার মেয়াদের মধ্যে যে ক্রেতা, সে যদি কিনতে চায় তাহলে তাকে হস্তান্তর করতে হবে, তা ব্যতীত অন্য কারো কাছে দেওয়া যাবে না, এটা আমার আইনে বলা আছে।
তারপর এখানে আছে উত্তরাধিকারী ব্যতীত যদি অন্য কোনোভাবে সম্পত্তির মালিক হয়ে থাকে, তাহলে যদি তার নামে খতিয়ান না থাকে তাহলে আগে নামজারি করতে হবে। নামজারি না করে বা সর্বশেষ খতিয়ান না করে, নিজ নামে সর্বশেষ খতিয়ান না করে সম্পত্তি বিক্রয় করতে পারবেন না। আর যদি কোনোভাবে বিক্রয় করে তাহলে তা কি হবে? অবৈধ হবে। তাহলে আপনি যদি কোনো কারণে একটা জমি কিনে থাকেন, তাহলে আপনি আবার যখন বিক্রি করতে যাবেন তখন মিনিমাম আপনার 1-2 মাস টাইম লাগবে, এটা আপনি ধরে নিতে হবে, কারণ আপনাকে নিজের নামে আবার নামজারি করে তারপর সেটা বিক্রি করতে যাবেন। এরপর আছে বন্ধক গ্রহীতার লিখিত সম্পত্তি ব্যতীত নিবন্ধিত সম্পত্তি বিক্রয় কোনো বন্ধক দেওয়া যাবে না। এটা হচ্ছে আমরা যখন মর্টগেজ দিয়ে থাকি, সেটা সাধারণত ব্যাংকে দেই। তো মর্টগেজ যে গ্রহীতা, সেই গ্রহীতা মর্টগেজ নেওয়ার পরে ওনার আসলে আইন ছাড়া এটা কোথাও বিক্রি করা যাবে না। হ্যাঁ, বা অন্য কোথাও বন্ধকও দেওয়া যাবে না, এটা আইনে বলা আছে। এরপর আছে সম্পত্তি গ্রহীতা যদি কোনো অংশ দখল করুক বা না করুক, স্থাবর সম্পত্তি বায়নাজ পত্র বা বিক্রয় চুক্তি কেবল লিখিত রেজিস্ট্রেশন 1908-এর অধীনে দলিলের মাধ্যমে রেজিস্ট্রি হতে হবে। অর্থাৎ এটা একটা জমি কখনোই আপনার কি হবে, সাদা কাগজে লিখে ট্রান্সফার করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, জমি সে কেনার পরে দখল করুক বা না করুক, সে একটা সাদা কাগজে কাউকে লিখে দিল, আমি এটা তাকে দিয়ে দিলাম, এরকম করা যাবে না। আসলে এটা 1908 সনের যে রেজিস্ট্রেশন আইন, সেটার অধীনে কি হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এবং বন্ধকি সম্পত্তি ও নিবন্ধন দলিলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। কোনোভাবে মৌখিকভাবে আহ, আহ, কোনো রেহেন বা আদান প্রদান করা যাবে না এবং জামান সৃষ্টি করা যাবে না। এটা করলে কোনো আইনগত ভিত্তি থাকবে না। অর্থাৎ আপনি উম, বন্ধকি সম্পত্তি আপনি মুখে মুখে বললেন একটা দলিল, আপনার দলিলটা দিয়ে জমির দাম আছে 5 লাখ টাকা, আপনি দলিলটা দিয়ে 1 লাখ টাকা নিয়ে আসলেন, যে আমি দলিলটা রাখো, আমাকে টাকা দাও। এটা এক ধরনের বন্ধক হলো, কিন্তু আসলে এই বন্ধকটার কোনো আইনগত ভিত্তি নাই। যদি আপনি টাকা লেনদেন করেন এভাবে, তাহলে আপনাকে আইনের অধীনে আপনাকে কি করতে হবে, নিবন্ধিত দলিলের মাধ্যমে করতে হবে। তারপর বলা আছে যদি 1 বছরের অধিক বা দীর্ঘমেয়াদী কোনো খাজনা ধার্যের ভিত্তিতে স্থাবর সম্পত্তি মানে ইজারা যদি দেওয়া হয়, তাহলে সেটাও নিবন্ধন করতে হবে। অর্থাৎ মৌখিকভাবে কোনো ইজারা সম্পাদন করা যাবে না। ইজারাটা মেবি আরবি শব্দ, এটা মানে ভাড়া। আপনি যদি কাউকে 10 বছরের জন্য 5 বছরের জন্য কোনো জমি ভাড়া দিয়ে দেন মাসিক ভিত্তিতে বা বাৎসরিক ভিত্তিতে, তো সেটাও আপনাকে কি করতে হবে, আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তারপর স্থাপিত সম্পত্তি লিখিতভাবে নিবন্ধন দলিল ব্যতীত বিনিময়ের মাধ্যমে হস্তান্তর করা যাবে না। অর্থাৎ আপনি করলেন কি, আপনার একটা জমি আছে 3 কাঠা, আবার আপনার পাশে অন্যজনের আরেকটা জমি আছে, আপনি করলেন কি, তাকে ওই জমিটা তার কাছ থেকে নিয়ে নিলেন এবং তাকে আপনি অন্য কোথাও আপনার আরেকটা জমি আছে সেটা দিয়ে দিলেন। মানে দাম যেহেতু কাছাকাছি, আপনার সুবিধা হলো, তারও হয়তো কোনো কারণে সুবিধা হলো। হ্যাঁ, কিন্তু সেই ধরনের হস্তান্তর আসলে নিবন্ধিত দলিল ব্যতীত করা যাবে না। তো আমরা এখানে যেগুলো জানলাম, হস্তান্তর আইনে আসলে কিছু বিধিনিষেধ আছে, অনেকগুলো রেস্ট্রিকশন বলা আছে, যে অনেকগুলো জিনিসে আমরা নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে জমির দলিলের ক্ষেত্রে। তো এরপর আমরা দেখব আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন আইন 1908। তো ওই 1908 সনের রেজিস্ট্রেশন আইনটা আবার 2004 সালে সংশোধন করা হয়েছে। এই আইনটা 2005 থেকে কার্যকর হয়েছে। হ্যাঁ, তো এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দলিলের যথার্থতা সম্পর্কে চূড়ান্ত নিশ্চয়তা বিধান করা। অর্থাৎ দলিলটা যে সঠিক, সেটা চূড়ান্ত নিশ্চয়তা বিধান করা যাবে এই 1908 সনের রেজিস্ট্রেশন আইনের মাধ্যমে। কারণ যদি রেজিস্ট্রেশন আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন না করা হয়ে থাকে, তাহলে কি হবে, দলিলটা আসলে কে রেজিস্ট্রেশন করেছে, মৌখিকভাবে সে একজনে 3 জন 5 জনের কাছে রেজিস্ট্রেশন দিয়ে দিল, তারপর চূড়ান্ত হবে কার কাছে শেষে মালিক কে হলো বা কে সঠিক মালিক, কার টাইটেল অফ ডিড একুরেট আছে, এটা আসলে বোঝা যাবে না যদি এই আইনের অধীনে রেজিস্ট্রেশন না করা হয়ে থাকে। তারপর আদান প্রদানের প্রচার করা। তো কেউ যখন কেনা বেচা হলো, তখন যেহেতু রেজিস্ট্রেশনের মাধ্যমে হবে, সেটা থার্ড পার্টি কর্তৃক জানারও সুযোগ আছে। এবং সে যেহেতু একটা সরকারি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতেছে, এখানে কয়েকজন লোক বা দলিল লেখক বা অনেকেই জানাশোনা হচ্ছে, এবং এমনকি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কেউ চাইলে তথ্য কিন্তু জানতে পারে যে এই জমিটা কার নামে আছে, কে
রেজিস্ট্রেশন করেছে, কে বিক্রি করেছে, দাতা গ্রহীতা, এগুলো জানার সুযোগ আছে। তো সেই জন্য আদান প্রদানটা প্রচার হয়ে যায়, এখানে কিছু জালিয়াতি প্রতিরোধ হয়, এটা যেটা পরের লাইনে বলা আছে। তো তারপর আছে একটি সম্পত্তি ইতিপূর্বে কোনো বিবাদিত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নির্ণয়ের সুযোগ আছে। অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে তো আপনি জানবেনই না যে এর মধ্যে আগে কয়বার রেজিস্ট্রেশন হয়েছে, অথবা এটা কোথাও মর্টগেজ দেওয়া আছে কিনা, বা সে কোথাও হেবা করে দিয়েছে কিনা। এই তথ্যগুলা জানার সুযোগ এই রেজিস্ট্রেশন আইন আমাদের করে দিয়েছে। তারপর সত্য দলিলের নিরাপত্তা বিধান করা এবং মূল দলিল হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সত্য প্রমাণের সুযোগ বিধান করা। তো রেজিস্ট্রেশন করা থাকলে আমাদের কি হবে, আমরা স্বাভাবিকভাবেই যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন করেছি, সেটা বালাম বইয়ে তারা উঠিয়ে রাখে এবং সেটা কয়েকটা কপি বিভিন্ন জায়গায় থেকে যায়। এবং কপি না থাকলে অনেকগুলো তথ্য, মূল যে মৌলিক যে তথ্যগুলা, দাতা গ্রহীতা, পরিমাণ, টাকার অঙ্ক, কত তারিখে হয়েছে, দলিল নং, এইসব তথ্য অনেক জায়গায় কপি চলে যায়। যে কারণে আপনার আপনি মালিক কিনা সেটা আপনার দলিল হারিয়ে গেলেও সে সুযোগটা আপনার থাকবে রেজিস্ট্রেশন আইনে বিধান পরিপালন করলে। তো আমরা রেজিস্ট্রেশন আইনের আর কিছু উল্লেখযোগ্য দিক দেখি। সেখানে বলা আছে কোন সম্পত্তির মালিক যদি মৃত্যুবরণ করে তাহলে ওয়ারিশদের মাধ্যমে কি হবে, বাটোয়ারা বা আপোষ বা বন্টননামা রেজিস্ট্রি করতে হবে। অর্থাৎ যখন মালিক মারা যাবে তখন তার যে ছেলে মেয়েরা আছে বা ওয়ারিশরা আছে তারা ওই জমিটার মালিক হয়ে যায়। কিন্তু এই জমিটার মালিক হয়ে গেলেও কে কত অংশের মালিক, অথবা কার পরিমাণটা কোন দিকে অংশটা, অথবা ধরেন একটা ফ্ল্যাট, একজন পিতা মারা গেল তার 10টা ফ্ল্যাট রেখে, তো তার ছেলে মেয়ে 3 জন 4 জন, তারা ভাগ করে একটা দুইটা করে ফ্ল্যাট পাবে, সেটা ঠিক আছে। কিন্তু কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা কি করতে হবে, বন্টন নামার মাধ্যমে এবং এই বন্টন নামাটাও রেজিস্ট্রি করতে হবে। এটা আইনে বলা আছে, সংশোধিত যে আইনটা সেখানে। এবং বিক্রয় চুক্তি বা বায়না চুক্তিও 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আমরা যে বায়না নামা করি সেটা মৌখিকভাবে বায়না নামা অথবা ছোট একটা কাগজে 300 টাকা স্ট্যাম্পে বায়না নামাটার কোনো আসলে বৈধতা নাই। আমাদের কি করতে হবে, সেটা রেজিস্ট্রেশন করতে হবে। আর এখানে যে তারিখটা দেওয়া আছে, তারিখ মানে 30 দিন, সেই বিষয়টা হচ্ছে 30 দিন আপনাকে সময় দেওয়া আছে। মানে আপনি বায়না করে টাকা দিয়ে দিচ্ছেন, বায়না হয়ে গেছে, তো রেজিস্ট্রেশন করেন নাই, সেটা 30 দিনের মধ্যে করতে পারেন। তো বাস্তবিক করতে আসলে দেখা যায় যেটা আমরা রেজিস্ট্রেশনটা যেদিন বায়নাটা করি ওই দিনেই করে থাকি সাধারণত। হ্যাঁ, এটার গ্রহণযোগ্যতাই বেশি। তারপর আছে উইল ছাড়া কোনো দলিল সম্পাদনের তারিখ হতে 3 মাসের মধ্যে। অর্থাৎ এটা তারিখটা অন্যান্য যে দলিলগুলো আছে, ক্রয় বিক্রয় দলিল বা মর্টগেজ টর্গেজ, এগুলো আসলে 3 মাসের মধ্যে যদি দাখিল না করা হয় তাহলে রেজিস্ট্রেশন করা যাবে না। তো বাস্তবিকতা আমরা 3 মাস সময় আসলে কেউ নেই না, আমরা একদিনও নেই না। তো যেদিন আমরা জমিটা ক্রয় করি সেই দিনে আমরা কি করি, রেজিস্ট্রেশন করে ফেলি। হ্যাঁ, ওই দিনেই এক হাতে টাকা দেওয়া হয়, এক হাতে বা পেওটা দেওয়া হয়, আরেক হাতে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়। আরেকটা বলা আছে রেজিস্ট্রেশন আইনে, দলিল পত্র যেই সাব রেজিস্ট্রি উপজেলায় দলিল সংশ্লিষ্ট সম্পত্তি বা সম্পত্তির বৃহৎ অংশ অবশিষ্ট সেই সাব রেজিস্ট্রারের নিকট দলিল দাখিল করতে হবে। তাহলে বৃহৎ অংশ দিয়ে আসলে যেটা বোঝাচ্ছে, আপনার মূল কথা হচ্ছে যেখানে আপনার উপজেলা, সেই উপজেলা যেই সাব রেজিস্ট্রারের দায়িত্বে আছে ওনার কাছে আপনি রেজিস্ট্রেশনটা করবেন। এটা যদি অন্য কোথাও করে তাহলে আসলে জটিলতা হয়ে যায়, দেখা যায় কোন জায়গায় কোথাও রেজিস্ট্রেশন করে রাখছে সেটা তথ্যগুলা পাওয়া অথবা এখানে বিভ্রান্তি সৃষ্টি হবে। আর বৃহৎ অংশ বলতে বোঝাচ্ছে এমন একটা জমি হইতে পারে যে জমিটা 2টা উপজেলায় পড়ে গেছে, কোনো একটা মৌজা বা একটা দাগ নাম্বার, একটা দলিল। হ্যাঁ, তো সেটা যেটা বড় অংশটা যেই উপজেলায় পড়ছে সেই উপজেলার যে সাব রেজিস্ট্রার আন্ডারে সেখানে আপনি দলিল রেজিস্ট্রেশন করবেন। কিন্তু তবে বলা আছে কোন রেজিস্ট্রার তার সাব রেজিস্ট্রি দ্বারা রেজিস্ট্রি হতে এরূপ দলিল পত্র ইচ্ছা করলে গ্রহণ বা রেজিস্ট্রি করতে পারেন। এটা এরকম বলা আছে যে আপনি চাইলে একটা সুযোগ রাখা আছে আর কি, মানে কোন রেজিস্ট্রার মানে জেলা রেজিস্ট্রার চাইলে তার আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলোর কোনো একটা দলিল সে চাইলে করে ফেলতে পারে। এটা আসলে সাধারণত করে না, কিন্তু সুযোগ রাখা আছে আর কি। হ্যাঁ, যদি কোনো জটিলতা বা সরকারি কোনো কাজে জরুরি ভিত্তিতে করা লাগে তাহলে যেন করতে পারে। আর সাধারণত আপনি ধরে নেবেন যে আপনার জমিটা আপনার উপজেলার যে রেজিস্ট্রার উনি রেজিস্ট্রি করে দেবেন। এখানে একটা আমলযোগ্য আমমুক্তার নামে একটা বিষয় আছে। অর্থাৎ রেজিস্ট্রি আপনি নিজে করতে পারছেন না, আপনি করলেন কি, কাউকে দায়িত্ব দিয়ে দিলেন আমমুক্তার বা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলেন, ওই ব্যক্তি করবেন। আপনি নিজে হয়তো বিদেশে আছেন, জেলে আছেন বা কোনো কারণে
অসমর্থ, অসুস্থ বা এরকম, তো এইগুলা আমলযোগ্য হবে কিনা, অর্থাৎ আপনি ওই ব্যক্তি রেজিস্ট্রি করতে গেলে তাকে সাব রেজিস্টার করতে দিবে কিনা, আসলে সেই বিষয়টা তিনটা পয়েন্ট আছে, একটু দেখেন। একটা হচ্ছে যেই জেলায় বা উপজেলায় ব্যক্তি বাস করেন সেই জেলার বা উপজেলার রেজিস্টার সাব রেজিস্টার সম্মুখে সম্পাদিত এবং তাহাদের যথার্থতা দ্বারা প্রমাণিত মুক্তারনামা। অর্থাৎ আপনি বাস করেন মনে করেন পটুয়াখালীর বাউফল, হ্যাঁ, তো সেখানে আপনি আপনার জমি আছে ঢাকায়, হ্যাঁ, এখন আপনি ঢাকায় আপনি আসতে পারছেন না, আইনে আপনার সুযোগ আছে যে আপনি পটুয়াখালী সাব রেজিস্ট্রার অফিসের সামনে যাবেন, গিয়ে দলিলটা রেজিস্ট্রি করবেন এবং ওই সাব রেজিস্ট্রার একটা লিখিত দিবেন যে হ্যাঁ উনি আমার সামনে রেজিস্ট্রেশন করেছেন। তো সেই আমুক্তার নামাটা প্রমাণিত, এটা নিয়ে আসলে ঢাকায় রেজিস্ট্রেশন করে দিতে পারেন যে সাব রেজিস্ট্রার ঢাকায় আছেন, অথবা কোনো ম্যাজিস্ট্রেটের সম্মুখে আপনি যদি করে থাকেন সেটারও আইনে সুযোগ আছে। আর যদি আমুক্তারনামা দেশে বাস না করেন অথবা নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট অথবা জজ বা সরকারের প্রতিনিধির সামনে সম্পাদন করে থাকেন এবং সেটা যদি যথার্থতা প্রমাণিত হয়, অর্থাৎ যিনি যার সামনে সম্পাদিত করেছেন তিনি যদি লিখিত ভাবে দিয়ে থাকেন এবং সেটা আসলে গ্রহণযোগ্যতাও লাগবে, যে সাব রেজিস্ট্রার ফাইনালি রেজিস্টার করবেন উনি আপনার আমুক্তারনামাটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ। মানে আপনার আইনে আপনার সুযোগ আছে, আপনি যদি কোনো কারণে আহ, না থাকেন দেশে তাহলে আপনি নোটারি পাবলিক বা জজ বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করতে পারেন। তো আহ, আবার বলা আছে যে তিন শ্রেণীর ব্যক্তিকে কি হবে, এরকম রেজিস্ট্রি অফিসে উপস্থিত না হইলেও চলবে। এটা একটা আছে যদি শারীরিক অসমর্থ হয় অথবা বিপদ বা সাংঘাতিক অসুবিধা এরকম কোনো সমস্যায় আছে, এবং ফৌজদারি দেওয়ানি আইনে যিনি জেলবদ্ধ তাহলে জেলে থেকে উনি করতে পারবেন। এবং আহ, কোনো ব্যক্তি যদি আইন তাকে আদালতে হাজির হতে অর্থাৎ অগ্রিম যারা জামিন নিয়ে নেয়, হ্যাঁ, সেরকম ব্যক্তি যদি কোনো জমি জমা ট্রান্সফার করতে চান সেটা করতে পারেন, তবে সে দলিলটা স্বেচ্ছায় সম্পাদিত হয়েছে কিনা সেটা সাব রেজিস্ট্রার কোনো না কোনো ভাবে প্রমাণ নিয়ে থাকবেন, সেটা উনি নিজে গিয়ে জেলে গিয়ে আনতে পারেন অথবা জবানবন্দি গ্রহণ করতে পারেন অথবা ম্যাজিস্ট্রেটের লিখিত উনি আনতে পারেন। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে আমি আমোক্তনামা যে বিষয়গুলো বললাম সেটা সবগুলাই কিন্তু আপনার যেই সাব রেজিস্ট্রার আপনার রেজিস্ট্রি করবেন ওনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ আপনি বললেন যে আইনে আছে আমি এভাবে নোটারি পাবলিক দিয়ে করতে পারি, আপনি কেন নিবেন না, এটা গিয়ে কিন্তু আপনার চ্যালেঞ্জ করে করাটা কঠিন হবে, হ্যাঁ। আর আপনার সুযোগ আছে সেটা এখানে জানানো হয়। তারপর কিছু বিষয়ে আপনার করণীয় আছে অথবা রেজিস্ট্রি দলিলে থাকে, সেটা আমরা আমরা ইয়াতে তো দলিল দেখব। তো সেখানে আহ, আহ, স্বাক্ষর এবং ছবি থাকতে হয়, আগে দলিলে ছবি থাকতে হতো না, 5 সালের পর থেকে ছবি রাখতে হয়। মানচিত্র, এটারও বিধানটা নতুন করা হয়েছে, হ্যাঁ। এবং সম্পত্তির মালিকানা রয়েছে মর্মে হলফনামা, একটা হলফনামা দিতে হয় দলিলটা শেষে, এবং শেষ 25 বছর জমিটি কার মালিকানায় ছিল এর একটা বিবরণ দিতে হয়, অর্থাৎ কে কার কাছে কিনেছে, কিভাবে সে মালিক হলো। এটা যদিও 25 বছর বলা আছে, আমরা বাস্তবিক অর্থে কি করে থাকি একেবারে সিএস রেকর্ড থেকে কার মালিকানায় আছে, হ্যাঁ, সেটা একদম শেষ মালিক কিভাবে সে হলো, সে কতবার ট্রান্সফার হয়েছে, কে কাকে দিয়েছে, সেটা উত্তরাধিকার সূত্রে হয়েছে নাকি ক্রয় সূত্রে হয়েছে, অংশটা কিভাবে নির্ধারিত হয়েছে, এই একটা বর্ণনা মোটামুটি বেশ বড়, কোনো কোনো জায়গায় 2-3 পৃষ্ঠা হতে পারে, হাফ পেজও হতে পারে, এটা থাকে এবং থাকতে হয় বাধ্যতামূলক আর কি। তারপর হচ্ছে জমি হস্তান্তরের সকল চুক্তি লিখিত রেজিস্ট্রেশন হতে হবে, অর্থাৎ মৌখিক রেজিস্ট্রেশন আপনি যতভাবেই করে থাকেন রেজিস্ট্রেশন যদি না হন তাহলে সাদা কাগজে লিখলেও বা স্ট্যাম্পে লিখলেও সেটা কি হবে, হস্তান্তর হবে না। আর রিসেন্ট সংযোজন, এটা বায়না চুক্তিও, এটাও 4 সালের সংযোজন, যে বায়না চুক্তিটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আগে বায়না চুক্তি রেজিস্ট্রেশন করা লাগতো না, যে কারণে অনেক ঝামেলা হতো, যে দেখা গেলো টাকা দিয়েছে, যখনই জমিটা কিনতে গেছে, মানে 1 কোটি টাকার জমি 50 লাখ দিয়ে দিছে, বাকি 50 লাখ দিয়ে কিনতে যাবে, তখন দেখা গেছে জমির দাম হয়তো বেড়ে গেছে বা অন্য কেউ বলছে তা দেওয়ার দরকার নাই, তখন টাকা ফেরত দিয়ে দিচ্ছে অথবা টাকা ঘুরাইতেছে, দিচ্ছে না। তো এই রেজিস্ট্রি না করার কারণে এই সমস্যাটা হতো। এখন যেটা হবে, আপনার চুক্তিটা রেজিস্টার থাকলে উনি যদি 3 মাস সময় দেয় বা যে সময় দলিলে সে সময়ের মধ্যে যদি রেজিস্ট্রেশন দিয়ে গড়িমসি করে
হবে আপনি আদালতে গিয়ে বাকি টাকা আপনি আদালতের মাধ্যমে জমি রেজিস্ট্রেশন বুঝে নিতে পারবেন। এটা আপনার চুক্তিতে রেজিস্ট্রেশন করলে আপনারা পাবেন। এরপর আছে বন্ধকি জমির ক্ষেত্রে দেখা যায় আগে দেওয়ার পরেও আবার বিক্রি করে দিত, ওর কাছে আবার বন্ধ নিয়ে নিত। এই সুযোগ এখন নাই। এখন আপনার জমির বন্ধকি দলিল করতে হবে এবং সেই বন্ধকি দলিল কিছু দলিল আছে আপনি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না, বাট চাইলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এটা 1908 সালের রেজিস্ট্রি আইনে আছে। এখানে আছে বাটোয়ারা বিল বা সুলেনামা। আহ, কোনো একটা সম্পদ থেকে আপনারা কিভাবে অংশগুলা কি কি সুবিধা কিভাবে পাবে, কত অংশ, এটা চাইলে আপনাদের যে একটা আপোষ মহাবাসা এটা রেজিস্ট্রেশন করতে পারেন। আদালত যে রায় বা ডিক্রি থাকে সেটা করে নিতে পারেন। পারিবারিক বন্দোবস্ত চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। দেওয়ালিয়া দেওয়ানি আদালতের মাধ্যমে মানে নিলামে যে হস্তান্তরকৃত সম্পদ আইন করেছেন সেটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আহ পালক বা পুত্র সেগুলো গ্রহণ করার বিল রেজিস্ট্রেশন এগুলো করে নিলে হলো, বাট বাধ্য না করতে। তো পর্যায়ে আমরা আসছি রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন। তো রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানির সাথে জমির মালিক বা ফ্ল্যাট যারা ওনার তাদের যেই ক্রয় বিক্রয় যে লেনদেন গুলা সেগুলা কিভাবে আহ, আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেখানে কি কি আইনের শাস্তি বলা আছে বা কি কি অধিকার বলছে জমি গ্রহীতার বা ডেভেলপারের, সেই বিষয়গুলো নিয়ে। এটা 2005 সালের আইন। এর জন্য বলা আছে রিয়েল এস্টেট ব্যবস্থাগুলো তোমাকে রেজিস্ট্রেশন নিতে হবে এবং প্রপার রিয়েল এস্টেট উন্নয়ন গণবিজ্ঞপ্তি বা গণমাধ্যমে প্রচার বলছে। এটা হলে আপনি যখন ঢাকার কথা বললে রাজুক থেকে যখন আপনি পারমিশনটা পাবেন, ল্যান্ড ডিজাইন পাস করার আপনি কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবেন না, কাছে বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, আপনি জমির মালিকের সাথে প্রথম একটা কন্ট্যাক্ট করেন একটা কি ডাউন পেমেন্ট দিয়ে, তাই না? তো ডাউন পেমেন্ট কন্ট্যাক্ট করার পরেই আপনি কি বিক্রি করা বা কারো করা এগুলা বা কোথাও বিজ্ঞাপন দেওয়া এগুলো হতে পারবেন না। আপনি আগে ডিজাইনটা পাস করে নেবেন। তো আহ, এরপর আছে সমুদয় মূল্য পরিশোধের পর ডেভেলপার 3 মাসের মধ্যে রেজিস্ট্রেশন সম্পাদন, অর্থাৎ আপনার সাথে যে চুক্তি ছিল সে চুক্তি অনুযায়ী আপনি যখন ডেভেলপারকে পুরো মূল্য দিয়ে দিবেন তারপরও ডেভেলপার আসলে 3 মাস টাইম পাচ্ছে। এটা ডেভেলপার 3 মাসের মধ্যে ট্রান্সফার করে দিবেন। এটাই আইনে বলা আছে। ওই ট্রান্সফার আগে কি করতে হবে, সব ইউটিলিটি সার্ভিস পানি বিদ্যুৎ গ্যাস পরিবহন সবগুলা ব্যবস্থা কি করতে হবে, ওকে করে তারপর আপনি রিয়েল এস্টেট ক্রেতা কিস্তির অর্থ যদি পরিশোধ ব্যর্থ হয়, এখন তার বরাদ্দ বাতিল করতে চান, তো বাতিল করার আগে কি করতে হবে আপনাকে, একটা রেজিস্টার ডাকযোগে 60 দিনের একটা নোট দেন যে আপনি এত টাকা আমাদের দিয়েছিলেন, এত কন্ট্রাক্টে এই ফ্ল্যাট আপনার নামে বরাদ্দ ছিল, কিন্তু যেহেতু আপনি এত কিস্তি ব্যর্থ হয়েছেন আপনি দিতে, ফ্ল্যাটটা আমরা অন্য কাউকে দিয়ে দিব, আপনি 60 দিন সময় দেওয়া হলে আচ্ছা, রিয়েল এস্টেটে আপনার বলা আপনি কোনো প্রথম হচ্ছে আপনি যেটা রাজুকের পারমিশন বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন যে ডিজাইন পাস করার আগে বিবরণ দিতে পারবেন না। একটা বলা আপনি যখন ফুল টাকা পাবেন এজ এ ডেভেলপার জমি ফ্ল্যাট ওনারের কাছ থেকে সকল কিস্তির টাকা তার 3 মাসের মধ্যে দখল এবং রেজিস্ট্রেশন করে দিতে হবে। আর সেই দখল এবং রেজিস্ট্রেশন করার আগে আপনার সকল ধরনের ইউটিলিটি কানেকশন এগুলো কি করতে হবে, বুঝিয়ে তারপর দখল দিতে হবে। আর যদি কোনো কারণে ক্রেতা অসমর্থ হয় যে টাকা দিচ্ছে না কিস্তি পরিশোধে, তাহলে আপনার চুক্তি অনুযায়ী আপনি চাচ্ছেন বাতিল করতে, আপনার কন্ট্রাক্টে 3 কিস্তি ব্যর্থ হলে বাদ দিবেন। তো কিস্তি সে ব্যর্থ হয়েছে, পরে আপনি করলেন কি আরেক মালিক সে টাকা নিয়ে তাকে দিয়ে দিলেন, এটা করা যাবে না। আপনাকে আরো 60 দিন সময় দিতে হবে, 60 দিন নোটিশ দিয়ে তারপর তাকে সুযোগ দিতে হবে। সে যদি সেদিনে আবার ক্লিয়ার হয়ে যায় আগের মতো করে দিতে থাকে, তাহলে তারটা বাতিল করা যাবে না, নতুন কাউকে দেওয়া যাবে, এই আইনের বিধান। তো যদি বরাদ্দ হয়ে বাতিল হয়ে যায়, যে